সামাইরার নতুন বিয়ে হয়েছে। স্বামী সোহাগের চিহ্ন নিয়ে তার প্রতিটি দিন শুরু হবার কথা। অথচ প্রতিদিনের মতো আজও এক বিষণ্ণতা চাদর মুড়ি দিয়ে সামাইরা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। নিজের ফ্যাকাশে মুখটা ছুঁয়ে দেখছে বারবার। ঘুম হলেও চোখের নিচে কালচে দাগের হাতছানি যেন বলে দিচ্ছে জীবনের শান্তি বড্ডর অভাব। সামাইরা অনুভব করছে গতকাল দেওয়ালের বিপরীতে তাকে ঠেকিয়ে ধরা শেহজাদের তপ্ত শ্বাস। পরক্ষণই মনে পড়েছে শার্টের কলারে লেগে থাকা লাল লিপস্টিকের সেই অবমাননাকর দাগ। সবকিছু একসাথেই কুয়াশাচ্ছন্ন সকালে তার স্মৃতিতে আঘাত হানছে। সামাইরা সিদ্ধান্ত নিল আজ সে আর এই গুমট প্রসাদে থাকবে না। অনত একটা দিনের জন্য হলেও সে তার সেই নোনা ধরা দেওয়াল আর বৃষ্টির জল জমা এক চিরতে উঠোনের কাছে ফিরে যাবে, যেখানে তার বাবা আছেন, যেখানে মেকি অভিজাত্য চেয়েও সাধারণ মানুষের ঘ্রাণ বেশি। সামাইরার নিচে নেমে দেখলো সুফিয়া রহমান লিভিং রুমে ইজি চেয়ারে বসে আছে, হাতে একটা পুরনো অ্যালবাম ধরা। খুব মনোযোগ দিয়ে ছবি দেখছে। সামাইরা ধীরে পায়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। মা। সুফিয়া বেগম চশমাটা ওপাশ দিয়ে তাকালেন। সামাইরা কিঞ্চিত শ্রান মুখ, তার দৃষ্টি এড়ালো না। ভ্রু জোড়া কুঁচকে শুধালো, কি হয়েছে রে মা? তোর কি শরীর খারাপ লাগছে? না মা, বলছিলাম কি, আজ যদি একটু বাবার ওখানে থেকে ঘুরে আসতাম। বাবা তো একা আছেন, তাছাড়াও উনার শরীরটাও তেমন ভালো থাকে না। সুফিয়া রহমান মিষ্টি করে হাসলেন। সামাইরার হাতটা আলগোছে চেপে ধরলেন। তিনি আদুরে স্বরে জিজ্ঞেস করলেন, অবশ্যই যাবি মা, বাবার জন্য মন কেমন করছে না রে? সামাইরা হাত সূচক মাথা ঝাঁকালো। সুফিয়া চিহ্নিত স্বরে বললেন, কিন্তু এই অবস্থায় একা যাবি কি করে? আকাশের ভাব সব সাপ মন্দ, যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। ডিসেম্বর মাসে কি অত্যাচার যে শুরু হলো। সামাইরা প্রতি উত্তর কিছু বলার আগেই সিঁড়িতে জুতো খটখট শব্দ শোনা গেল। শেহজাদ নামছে। পরনে ছাই রঙের স্যুট, চোখ দুটো নিবদ্ধ, হাতে লেপ লেপস্টেম মডেলের আইফোনের স্ক্রিন। তবে শেহজাদের মুখে আজ সেই চিরচেনা দম্ভ নেই, বরং এক ধরনের অপরাধবোধের ছাপ রয়েছে। সামাইরার দিকে সে একবার আর চোখে তাকালো, কিন্তু পরক্ষণেই চোখ সরিয়ে নিল। সুফিয়া গলার স্বর কিছুটা চড়িয়েই বলল, শেহজাদ, এদিকে আয় তো বাবা। শেহজাদ থমকে দাঁড়ালো। সামাইরার দিকে আবারও একবার সন্দেহহারা চোখে তাকিয়ে এরপর দৃষ্টি ফিরিয়ে নিল। বলো মা, কি হয়েছে? সামাইরাকে তোর শ্বশুরবাড়ি নামিয়ে দিয়ে অফিসে যা। শেহজাদ গম্ভীর মুখে বলল, মা, আজ আমার কোর্টে যাওয়ার কথা, লয়ার ওয়েট করছে। সুফিয়া রহমান বাজখাই গলায় বললেন, তো যাবি, কোর্ট কোথায়? পালিয়ে যাবে না। আগে সামাইরাকে বাবার বাড়ি নামিয়ে দিয়ে আসবি, এরপর যাবি। শেহজাদ কপাল কুঁচকে কিছু একটা বলতেই যাচ্ছিল। সুফিয়া রহমান তাকে সে সময় না দিয়ে পুনরায় গলা উঁচিয়ে বললেন, খবরদার কোনো অজুহাত দিবি না। মা, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি সামাইরাকে নামিয়ে দিয়ে আসবে। ড্রাইভার দিয়ে নতুন বউকে বাপের বাড়ি পাঠাবো? এই শিক্ষা দিয়েছি আমি তোকে। শেহজাদ দুই হাত মুষ্টিবদ্ধ করলো, দাঁতের ফাঁক দিয়ে অস্পষ্ট স্বরে বলল, ফাইন। এইবার সে সামাইরার দিকে তাকালো। সামাইরা তখন অন্যদিকে তাকিয়ে জানালার ফাঁক দিয়ে আকাশ দেখার ব্যর্থ প্রচেষ্টা। শেহজাদের মনে হলো সামাইরা ওর অস্তিত্বকেই স্বীকার করেছে। সামাইরা, রেডি হয়ে এসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। শেহজাদ নির্বিঘ্নার গলায় কথাগুলো বলে গটগট করে বেরিয়ে গেল। গাড়ির পেছনে সিটের স্বামী স্ত্রী দুজনেই বসে আছে, অথচ তাদের মাঝখানে ঝোঁকে বসে এক সুবিশাল শূন্যতা। পাতলা অস্তবরণে ঢাকা ধূসর ঢাকা শহরটাকে দেখছিল। তার কোলের ওপর রাখা হাত দুটি যতটুকু সম্ভব গুটিয়ে বসেছে সে, যেন শেহজাদের শরীরের সামান্যতম স্পর্শও আজ তার কাছে নিষিদ্ধ। গাড়ির ভেতরে দামি পারফিউম আর ল্যাভেন্ডার এয়ার ফ্রেশনারের সেই উগ্র মিশ্রতাও সামাইরার
পাকস্থলীতে এক ধরনের কুণ্ডলীয় কাঁপাচ্ছে, বমি ভাব পাচ্ছে ভীষণ। শেহজাদ গত 10 মিনিটে অন্তত 5 বার আর চোখে সামাইরার মুখে প্রাণে তাকিয়েছে। শেহজাদ ভেতরে ভেতরে বড্ড অস্থির হয়ে উঠেছিল, কেন তা অজানা। দীর্ঘ এক নিস্তব্ধতা ভেঙে শেহজাদ নিজের দম্ভের দেওয়ালটা সামান্য নিচু করল, গলা খেকারে দিয়ে স্বাভাবিক গলায় বলল, গত রাতের ব্যবহারের জন্য আমি। শেহজাদ একটু থামল। সরি বলাটা তার অভিব্যক্তর সাথে যায় না, কাজেই সে পুনরায় বলতে শুরু করলো, আসলেই ব্যবসায়িক ঝামেলা নিয়ে মেজাজটা একটু বিগড়েছিল। আই ডেন্ট আই ডোন্ট ডিডন্ট মাই টু বি দ্যাট রুড। সামাইরা কোনো উত্তর দিল না। জানালার কাছের ওপাশে দ্রুত পিছিয়ে যাওয়ার ট্রাফিক সিগন্যালের দিকে তার নির্লিপ্ত দৃষ্টি মেলে নিচু রইল। সামাইরা এমন কঠোরতায় শেহজাদ দমে গেল না। সে আরও একটু এগিয়ে এসে বলল, সামাইরা, ওই লিপস্টিকের দাগটা ওর একেবারেই অ্যাক্সিডেন্টলি লেগেছে। আই নো হোয়াট ইউ আর থিঙ্কিং, বাট ট্রাস্ট মি, তোমার সাথে বিয়ে হওয়ার পর আমি রাইসার সাথে বিন্দুমাত্র ইন্টিমেট হয়নি। ওটা আমার ইথিকসের বাইরে। আমি জানি আমি ভালো মানুষ নয়, কিন্তু আমি কখনো মিথ্যে বলি না। সামাইরা এবার ধীরে লয়ে মুখ ফেলার। তার চোখ মুখে এসব কথা শোনার কোনো আগ্রহ নেই, কোনো বিস্ময় নেই, বরং আছে শুধু এক মহাসমুদ্র সমান উদাসীত। সে শেহজাদের চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, মিস্টার রহমান, আপনি কার সাথে কতটা ইন্টিমেট হলেন বা আপনি ইথিকস ঠিক কতটুকু সচ্ছল তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। যত দ্রুত সম্ভব আমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দিন। আমি আপনার এই গোলধাঁধায় আর থাকতে চাই না। শেহজাদ স্তব্ধ হয়ে গেল। সে আর কথা বাড়াতে পারল না। তার সমস্ত দম্ভ এই মধ্যবিত্ত মেয়ের মৌনতার কাছে বড় ঠুনকো। গাড়ি যখন ধানমন্ডির লোকে ধরে পুরনো রাস্তাগুলো ধারে এগোচ্ছিল, তখন প্রাকৃতিক রূপ বদলে গেল। ঢাকার এই অংশটা যেন আজও তার আভিজাত্য আর নস্টালজিক মায়াটুকুও ধরে রেখেছে। লোকের ধারে সেই বিশাল বিশাল কৃষ্ণচূড়া আর রাঙাচূড়া গাছগুলো পাতাহীন ডাল মেলে দাঁড়িয়ে আছে। লোকে স্থির জানলেও কুয়াশার চাদর ভেসে বেড়াচ্ছে। ধানমন্ডির এই পুরনো গলিগুলোতে ইটের গাঁথনি আর শেওলা ধরা দেওয়ালের মাঝে কত বেঁচে থাকার লড়াইয়ের গল্প লুকিয়ে আছে। গাড়িটা একদম শেষের মাথায় একটা সরু গলির মুখে এসে থামলো। রাস্তার অবস্থা এখানে বড় করুণ। গত রাতে বৃষ্টি নর্দমান উপচে কালচে রঙের জল জমে আছে ছোট ছোট গর্তে। অভিজাত ভিলা চকচকে ব্ল্যাক মার্সিডিউস এই নোংরা জলে নামতে যেন চরম ইতস্ত বোধ করছে। শেহজাদ চরম বিরক্তি ভরা চোখে তাকালো। এখানকার মানুষ থাকে কিভাবে? ড্রেনেজ সিস্টেম বলে কি কিছুই নেই? সামাইরা গাড়ি থেকে নামার আগে কিঞ্চিত হেসে বলল, সবাই তো আর 21 তলায় রাজত্ব করে না মিস্টার রহমান। কেউ কেউ এই জামা জলে কাদো ফুলের স্বপ্ন দেখে। আপনি বরং যান, আপনার লয়ার অপেক্ষা করছে। সামাইরা নোনা জল মরিয়েই গলির ভেতর ঢুকে গেল। শেহজাদ গাড়ি কাছ নামিয়ে তাকিয়ে রইল তার প্রস্থানের পথে। 15 আমের একতলা পাকা বাড়ি, ছাদের কোণে শেওড়া জমেছে। গেটের মরচে ধরা রডগুলো অনেক দিনের পুরনো ইতিহাসের সাক্ষী বয়ে বেড়াচ্ছে। শেহজাদ দেখল দরজাত এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, পরনে অতি সাধারণ লুঙ্গি আর ফতুয়া। সামাইরাকে দেখে বৃদ্ধ স্নান মুখে যেন এক সিলেতেই রুদ্র ফিরে এলো। সামাইরা দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল। তৎক্ষণাৎ শেহজাদের বুকটা কেন যেন মোচড় দিয়ে উঠল। তার এত টাকা, এত জাহাজ, সুবিশাল অট্টালিকা, অথচ দিন শেষে তাকে এভাবে ঝাপটে ধরার কোনো দফার গিফারই নেই। মায়ের আদর তাকে অন্তর্ভুক্ত রাখেনি কোনো দিন, কিন্তু বাবার শাসনের অভাব যে তাকে একজন সুপুরুষ হিসাবে গড়ে তোলার পেছনে বিশাল বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শেহজাদের চোখের কোণায় সামান্য
চিকচিক করে উঠল। সে অন্যদিকে তাকিয়ে ঘাড় ডান বামে মুড়িয়ে সোজা হয়ে বসলো। মুখে ফিরে এলো দম্ভ। এরপর ভরা গলায় বলল, ড্রাইভার, গাড়ি ঘোরাও। প্লটের সেই দমবন্ধ করা ফাইলগুলো স্তব্ধ, আর আইনজীবীদের পেঁচালো যুক্তি অবর্তন থেকে বেরিয়ে শেহজাদ যখন নিজের গাড়িতে হেলান দিল, ঠিক তখনই মাথায় পর বিজিত মতোর মুকুট করতে কামড়াতে লাগলো রাইসার নামটি। শেহজাদ পকেট থেকে ফের ফোন বের করে সরাসরি অফিসে ফোন দিল। রাইসা ম্যাডাম অফিসে এসেছে। শেহজাদের গম্ভীর কণ্ঠেও এক ধরনের অস্বস্তিতা বিদ্যমান। ওপাশ থেকে রিসিপশনিস্টের কুণ্ঠিত কণ্ঠস্বর ভেসে এলো, না স্যার, রাইসা ম্যাম আজ আসেনি, এমনকি কোনো ফোনও করেনি। আমরা রিচ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। শেহজাদ দাঁতে দাঁত চিপল। ইংরেজি গালি শোনা গেল তার মুখে। ব্লডিং হেল! গতকালে ব্যবহারে রাইসার অভিমান করেছে, যদিও এই অভিমান ভাঙানো দায়ী শেহজাদের নখদর্পণে। তবে অভিমান ভাঙানোর ইচ্ছেটাও বড় ক্ষীণ শেহজাদের। তবুও ড্রাইভারকে সে নির্দেশ দিল সোজা বনানীর এক অভিজাত ফুলের দোকানে যাওয়ার জন্য। মিনিট 10 ব্যবধানে শেহজাদ ব্ল্যাক মার্সিডিউস কয়েকশো লাল গোলাপের সুবাসে ভরে উঠল। পেছনের সিট থেকে শুরু করে ড্যাশবোর্ড অবধি সবখানে শুধুমাত্র রক্তিম গোলাপে মেলা। গাড়ি গিয়ে থামলো রাইসাদের আলিশান অট্টালিকার সামনে। শেহজাদ ফোন করলো রাইসাকে। তিনবার বাজার পর ফোন রিসিভ করা হলো। ওপাশ থেকে ভারী গলার প্রশ্ন তেড়ে এলো, কেন ফোন করেছো? শেহজাদ স্বাভাবিক গলায় বলল, নিচে এসো রাইসা। রাইসা মুহূর্তে ফোঁস করে উঠল, যাও না তোমার সেই মিডল ক্লাস ওয়াইফের কাছে। আমাকে কেন প্রয়োজন তোমার? শেহজাদ এবার হেসে ফেলল। এই রাগটুকু তার চেনা। সে পুনরায় বলল, নিচে এসো বেবি, 5 মিনিট। না এলে আমি কিন্তু এই গেটের সামনে সারা রাত দাঁড়িয়ে থাকবো। অনেক টালবাহানা না আর ন্যাকামি পর রাইসা নিচে নেমে এলো। পরনে সিল্কের গ্রাউন, ওপাশে দামি পারফিউম শাল জড়ানো। চোখে মুখে কৃত্রিম বিরক্তির ছাপ থাকলেও মনে মনে সে শেহজাদের এই হুট করে আসাটা বেশ উপভোগ করছে। সে ধীরে পায়ে গাড়ির কাছে এসে দাঁড়ালো। কি বলতে চাও? কুইক বলো, আমার ভীষণ ঘুম পাচ্ছে। শেহজাদ খট করে গাড়ির দরজা খুলে দিল। রাইসা ভেতরে তাকাতেই তার চোখ ছন্নছাড়া। সানাবানা অজস্র গোলাপের পাপড়ির মাঝে ড্যাশবোর্ডে রাখা একটি নীল ভেলভেটের বক্স। চারপাশটা যেন এক টুকরো লাল গোলাপের বাগান। রাইসা আর নিজেকে সামলাতে পারল না। সব অভিমান ভুলে এসে এক লাফে গাড়িতে ঢুকে শেহজাদের সজোরে জড়িয়ে ধরল। গোলাপের কাঁটা লাগার ভয়ে ভুলে সে শেহজাদের বুকের ওপর চড়ে বসলো। আবেগ স্বরে বলল, ইউ আর সো ক্রেজি শেহজাদ। আমি ভেবেছিলাম তুমি সত্যি আমাকে ইগনোর করছো। রাইসা শেহজাদের চিবুক ধরে নিজের দিকে টেনে নিল, আর ওষ্ঠধর যখন শেহজাদের ঠোঁটের খুব কাছে এক গভীর চুম্বনে নিজেকে হারিয়ে ফেলার সযত্ন করেছে। তার ঠিক আগ মুহূর্তে শেহজাদ আলতো করে তাকে সরিয়ে দিল। রাইসা অবাক হয়ে তাকালো। কি হলো? শেহজাদ দীর্ঘশ্বাস ফেলে রাইসাকে হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। বলল, রাইসা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি মানসিকভাবে এখন খুব বিধ্বস্ত। বাসায় নতুন একটা মানুষ, মায়ের অসুস্থতা, সব মিলিয়ে আই অ্যাম জাস্ট আউট অফ মাই মাইন্ড। এই মুহূর্তে কোনো ফিজিক্যাল ইন্টিমেটিস আমি নিতে পারছি না। আমাকে একটু সময় দাও। রাইসা কিছুটা দমে গিয়ে বটে, তবে সে শেহজাদের কপালে ফুটে থাকা সূক্ষ্ম ভাঁজগুলো মনোযোগ দিয়েই দেখল। সে বুঝতে পারল শেহজাদ সত্যি চাপে আসে। সে ন্যাকামি করে শেহজাদের চুলে আঙুল দিয়ে বুলিয়ে দিতে বলল, ওকে বাবা, বুঝলাম। তোমাকে অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে ওই মেয়েটার জন্য, কিন্তু মনে রেখো শেহজাদ, আমাদের বিয়ের রাতে কিন্তু আমি কোনো এক্সকিউজ শুনবো না। সেই দিন তোমাকে পুরোপুরি আমার হতে হবে। আই ক্যান্ট রেজিস্ট মাই
মাই সেলফ। যখন তুমি আমার সামনে থাকো। শেহজাদ এক রহস্যময় হাসি হাসলো। তার চোখে মনিতে যখন এক আদিম শিকারীর চাহনি। সে রাইসার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ডোন্ট ওয়ারি রাইসা, তখন আমাকে সামলানোর জন্য তোমার নিজেরই হিমশিম খেতে হবে। রাইসা খিলখিল করে হেসে উঠল। শেহজাদ হাসলো, কিন্তু সেই হাসিও আজ কেমন কৃত্রিম ঠেকলো। লাইক কমেন্ট করে অ্যাক্টিভ থাকুন। সামাইরা ঘরটা ছোট কিন্তু বেশ টিপ টিপ আর সিমসাম। জানালার পাশে রাখা সেই পুরনো ঘুণে ধরা কাঠের টেবিল, যেখানে বসে সে রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নিত। টেবিলের ওপাশে রাখা সস্তা একটি কলমদানি, কয়েকটা গল্পর বই আর ধুলো জমা একটা ছোট আয়না। সামাইরা হাত বাড়িয়ে টেবিলে শুয়ে দেখলো আঙুলের ডগায় এক চিলতে ধুলো লেগে আছে। ধুলোর দিকে তাকিয়ে সামাইরা মনে হলো এই ঘরটা তার অনুপস্থিতিতে কতটা নিঃসঙ্গ হয়ে পড়েছে। সে বিছানায় গিয়ে বসলো। সাধারণ তোষক আর সুতির চাদর, অথচ এই বিছানায় বসার পর যে প্রশান্তি সে অনুভব করলো, তার গত কয়েকদিন শেহজাদের ভিড়াতে পায়নি। জানালায় গ্রিল ধরে বাইরে তাকালো সে। উঠোনের এক কোণে সেই পেয়ারার গাছটা এখনো দাঁড়িয়ে আছে। বৃষ্টির জল পেয়ে পাতাগুলো সতেজ হয়ে উঠেছে, আরও ঘন সবুজ দেখাচ্ছে। সামাইরা যেন আরও এক নিজের অস্বস্তি শেকড় খুঁজে পেল। চোখ জোড়া সামান্য বুঝে আসতেই দরজায় মৃদু মৃদু করাঘাত শোনা গেল। ঠক ঠক। ভেতরে এলেন সামাইরার বাবা, ও আনিমুল হক সাহেব। তার দুটো হাতে দু কাপ ধোয়া ওঠা চা। ওনার পরনে সেই পুরনো আইরববিহীন ফতুয়া, চোখে মোটা ফ্রেমের চশমা। মেয়ের পাশে এসে তিনি আলতো করে বসলেন। হাসি মুখে বললেন, মারে, তোর জন্য নিজের হাতে চা বানালাম। দেখ তো চিনি বোধহয় একটু কম হয়েছে। সামাইরা কাপটা হাতে নিল। চায়ের উষ্ণতা পেতেই তার বিষণ্ণতা কেটে গেল। কাপের এক চুমুক দিয়েই মৃদু হাসলো। বলল, একদম ঠিক আছে বাবা, তোমার বানানো চায়ের স্বাদই আলাদা। আমার সামনে যদি 100 জনের বানানোর চাও রাখা হয়, তোমার বানানোর চা খুব সহজেই আলাদা করতে পারবো। আমিনুল সাহেব জানালার ওপাশে দিগন্তর দিকেই তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার কপালে চিন্তার কয়েকটি ভাঁজ ফুটিয়ে উঠল। তিনি ধীরে গলায় বললেন, রিটায়ারমেন্ট ডেট তো চলে এলো মা। সামনের মাসে আমার শেষ কর্মদিবস। সরকারি অফিসে এই ফাইলপত্র ঝামেলা থেকে মুক্তি পাবো, এটা ভেবেই শান্তি লাগছে। আবার রিটায়ারমেন্টের পরের দিনগুলো কিভাবে কাটবে তা ভেবে মনটা বড় অশান্ত বোধ করছে। তুইও তো নেই, বাড়ি বড্ড ফাঁকা ফাঁকা লাগে। সামাইরার বাবার হাতে ওপর নিজের হাত রাখলো। আমিনুল সাহেবের হাতটা বেশ খসখসে। অভিজ্ঞ এই খসখসে হাতটি সারা জীবনের লড়াইয়ের চিহ্ন বয়ে বেড়াচ্ছে। সামাইরা স্বাভাবিক গলায় বলল, বাবা, আমি ভাবছিলাম সামনের মাস থেকে পুনরায় ভার্সিটি শুরু করব। থার্ড ইয়ারে কয়েকটা সাবজেক্ট বাকি ছিল, ওগুলো ক্লিয়ার করতে হবে। পড়াশোনাটা মাঝপথে থামিয়ে রাখা ঠিক হবে না। আমিনুল সাহেব মেয়ের দিকে সপ্রতিভ দৃষ্টিতে তাকালেন। বললেন, খুব ভালো সিদ্ধান্ত মা। শিক্ষাই তো মানুষের আসল অলংকার। তবে তোর স্বামী আর শাশুড়ি কি রাজি হবে? বড় ঘরের ব্যাপার তো, ওনাদের মত নেওয়াটাও জরুরি। সামাইরা কিছুক্ষণ চুপ করে থাকলো। পুনরায় জানালার দিকে তাকালো। পর্দাটা হিম শীতল বাতাসের দেওয়াল পথ করে উঠেছে। সে স্নান হেসে বলল, শাশুড়ি মা খুব ভালো মানুষ বাবা। ওনার মতো অমানবিক আর উদার মনের মানুষকে শাশুড়ি হিসেবে পাওয়া সত্যি সৌভাগ্যের বিষয়। আমাকে নিজের মেয়ের মতো আগলে রাখে। সারাক্ষণ আমার সুবিধা অসুবিধা দিকে ওনার নজর। ওনাকে বললে উনি নিশ্চয় খুশি মনে রাজি হবেন। আমিনুল সাহেব মেয়ের কথা মন দিয়ে শুনছিলেন। তিনি লক্ষ্য করেন সামাইরা তার শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ, অথচ পুরো কথার মাঝে একবারও স্বামীর
নামটি উচ্চারণ করেননি। উনি অভিজ্ঞ পিতৃহৃদয়ে খটকা উদয় হলো। উনি চশমাটা খুলে টেবিলের ওপর রাখলেন। গম্ভীর গলায় বললেন, আর জামাই বাবা? সামাইরা চুপ করে মাটির দিকে তাকিয়ে রইল। আমিনুল সাহেব বললেন, মা রে, শাশুড়ির এত প্রশংসা করলি, কিন্তু জামাইকে নিয়ে তুই একটা শব্দ খরচ করলি না। সব কিছু ঠিক আছে তো? বাবার এই প্রশ্নে সামাইরা থমকে গেল। তার গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে এলো। সে হাসার চেষ্টা করলো বটে, তবে সেই হাসিটা ওষ্ঠধরক পর্যন্ত পৌঁছানোর আগেই মিলিয়ে গেল। শেহজাদের সেই শ্লোখানা কথা, রাইসার প্রতি তার অগাধ প্রেম, আর সামাইরাকে প্রতি মুহূর্তে অপমান করার সেই দৃশ্যগুলো ঝড়ের বেগে তার মন নিচুক্ষণ ভেসে উঠল। সামাইরা চোখের কোণের দিকে এক ফোঁটা নোনা জল গলা বেয়ে টুপ করে চায়ের কাপে পড়ল। সেই মুখ নিচু করে সেই জলটুকু লুকোনোর ব্যর্থ চেষ্টা করলো। আমিনুল সাহেবের আর বুঝতে বাকি রইল না যে ওনার কলিজের টুকরোর মেয়েটা ভালো নেই। তিনি কাপটা সরিয়ে রেখেই সামাইরাকে পরম মমতার বুকের মাঝে টেনে নিলেন। বাবার সেই চিরচেনা গায়ের ঘ্রাণ পেয়ে সামাইরা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাউমাউ করে কেঁদে উঠল। মা, কাঁদিস না, আমি তো আছি, এখনো বেঁচে আছি। আমিনুল সাহেবের কণ্ঠস্বর ভারী হয়ে এলো। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে দৃঢ় গলায় বললেন, শোন মা, আমি সারা জীবন ছোট চাকরি করেছি, কিন্তু মাথা নিচু করে বাঁচিনি কোনো দিন। তোকে আমি মাথা নত করতে শেখাইনি। যদি কোনোদিন মনে হয় তোর আর সহ্য হচ্ছে না, এই সম্পর্কটা তোর সম্মানকে চুরমার করে দিচ্ছে, তবে কখনো চেষ্টা করবি না জোর করে মানিয়ে নিতে। সমাজে ভয়ে নিজেকে তিলে তিলে শেষ করবি না, খবরদার। সামাইরার বাবার বুকে গহীনে থেকে মুখ তুলে তাকালো। তার ঝাপসা চোখে এক চিলেতে আসার আলো। আমিনুল সাহেব মেয়ের চোখে জল মুছে দিয়ে বললেন, এই বাড়িটা তোর মা। এই নোনা ধরার দেওয়াল আর বৃষ্টির জল জমা উঠোনটার মালিক তুই। নিজের বাড়িতে মাথা উঁচু করে থাকবি। আমার একা পেনশনের টাকায় আমাদের বাবা মেয়ের ডাল ভাত চলে যাবে, কিন্তু তোর চোখের জল আমি সইতে পারবো না রে মা। বাবার এই আশ্বাসবাণী সামাইরার ভেতর কংক্রিটের ত্বককে এক নিমিষেই সরিয়ে দিল। সে আশ্বস্ত হয়ে দীর্ঘক্ষণ বাবার বুকে মাথা রেখেই বসেই রইল। বাইরে পুনরায় ছিটে বৃষ্টি শুরু হয়েছে। পেয়ারা গাছের পাতায় টিপ টিপ জল পড়ার শব্দ হচ্ছে। সামাইরা বাবাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। শেহজাদ আজ তার বিশাল বেডরুমে একা। ঘরে সেন্ট্রাল হিটিং সিস্টেম চালু থাকলেও কেন জানি তার হাড়ের ভেতর এক ধরনের কাঁপুনি হচ্ছে। বিকেলে সেই একটা গাড়ি পাঠিয়েছিল ধানমন্ডিতে। ড্রাইভারকে ফোনে আসার সেই অবাধ্য বার্তা এখনও তার কানে গলিতে সীমার ন্যায় ঠেকেছে। স্যার, ম্যাডাম আজ আসবে না। শেহজাদ রহমানের জীবনে না। শব্দটাতে শব্দটি কোনো অস্তিত্ব নেই, অথচ আজ অতি সাধারণ একটি মেয়ে তাকে অবলীলায় প্রত্যাখ্যান করল। শেহজাদ পায়চারি করেছে। তার হাতে রাখা দামি লাইটার বরাবর জ্বলছে আর নিভছে। সেই ক্ষণ ক্ষণ শব্দই ঘরের নিস্তব্ধতাকে ভাঙছে বরাবর। শেহজাদ একের পর এক সিগারেট ফুঁকছে। ধোঁয়ায় কুণ্ডলীগুলো ঘরের কোণে জ্বলতে থাকা ল্যাম্পের আলোয় মিশে এক অপ্রার্থিত মায়াজাল তৈরি করেছে। জালার পর্দার সামান্য সরানো সেইখান দিয়ে বাইরের কুয়াশাটুকুও দেখা যাচ্ছে। হঠাৎ বিছানায় রাখা ফোনটা সশব্দে কেঁপে উঠল। রাইসার কল করেছে। স্ক্রিনে ফুটে থাকা রাইসার সেই হাসি মাখা ছবিটা শেহজাদের কাছে বড্ড বিরক্তকর লাগছে। সে ফোনটা হাতে নিল, কিন্তু কল রিসিভ করলো না। রাইসার সেই অতি চেনা আহ্লাদ শোনার মতো মানসিক স্থির তার নেই। দ্বিতীয়বার কল এলেন। শেহজাদ শান্তি ভঙ্গিতে অপেক্ষা করলো কল থেমে যাওয়ার। তৃতীয়বার কল এলো। এবার সে ফোনটা সজোরে মেঝেতে ছুঁড়ে বলল। মুহূর্তেই খবরি খণ্ড হয়ে গেল। শেহজাদের
লেটেস্ট মডেলের আইফোনটি। শেহজাদ আরও কিছুক্ষণ পায়চারি করলো, এরপর ঘুমানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু ঘুম যেন আর দু তার দুশমন হয়ে দাঁড়িয়েছে। ঘরের প্রতিটি কোণ যেন তাকে বিদ্রূপ করেছে। শেহজাদের বরাবর মনে হতে লাগলো এই ঘরে কিছু একটা নেই, কিসের যেন অভাব। ঘড়ির কাঁটায় তখন 12টার পার করেছে। শেহজাদ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ঝটপট তার ক্যাজুয়াল টি শার্টের ওপর জ্যাকেটের জ্যাকেটটা চাপিয়ে নিল। ড্রাইভারকে না ডেকে নিজেই মার্সিডিজের চাবি হাতে নিল। ধানমন্ডির দিকে গাড়ি যখন সজোরে ছুটল, শেহজাদ তখন স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে বিড়বিড় করে বলল, ইউ ক্যান ডু দিস টু মিস সামাইরা, ইউ জাস্ট ক্যান। ধানমন্ডির সেই সারু গলিটা এখন একদম নিঝুম। দুই একটা নেড়ি কুকুর কুঞ্জলীয় পাকিয়ে শুয়ে আছে। পুরনো বাড়িটার সামনে শেহজাদের গাড়ি থামলো। টিমটিমে আলোয় বাড়ি শেওড়া ধরা দেওয়ালগুলো কেমন বিভীষিকাময় দেখাচ্ছিল। শেহজাদ সজোরে কলিং বেল টিপল, একবার দুইবার। কিছুক্ষণ পর ভেতর থেকে খটখট শব্দ শোনা গেল। আমিনুল সাহেব দরজা খুললেন। ঘুমের ঘরে চশমা নাকের ডগায় ঝুলে আছেন। জামাইকে এত রাতে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তিনি আকাশ থেকে পড়লেন, আরে শেহজাদ বাবা, তুমি এত রাতে, কোনো অঘটন ঘটেছে বাবা? আমিনুল সাহেবের গলার ভয়ে কম্পন। শেহজাদের প্রশ্নের কোনো উত্তর দিল না। সালাম দিয়ে পাল্টা প্রশ্ন করলো, সামাইরা কোথায়? শেহজাদ উত্তরে অপেক্ষা করলো না। অনুমতি ছাড়াই আমিনুল সাহেবের পাশ কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। সে গট গট করে সামাইরার শোবার ঘরে খুঁজতে লাগলো। সামাইরা ঘরের দরজায় সামান্য ভেজানো ছিল। শেহজাদ ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। ঘরের কোণে একটা পুরনো টেবিলে ল্যাম্প জ্বলছে। সামাইরা অঘরে ঘুমোচ্ছিল। টেবিল ল্যাম্পের আলোয় ওর মুখ এক অদ্ভুত জ্যামিতি নকশা তৈরি করেছে। সামাইরা কম্বল মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে আছে। শেহজাদ ঘরের ভেতরে পা রাখতেই এক তীব্র ঘ্রাণ তাকে গ্রাস করলো, বুনো রজনীগন্ধা নেয়। শেহজাদ বুঝলো এই গন্ধটার অভাব মেটাতে আজ সে পুরো ঢাকা শহর চষে এখানে এসেছে। শেহজাদের গলার আওয়াজে সামাইরার ঘুম ভেঙে গেল। সে চোখ পিটপিট করে উঠে বসলো। শেহজাদকে নিজের শিউরে জমর মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে বিস্ময় প্রায় বোবা হয়ে গেল। আপনি আপনি এখানে কেন? সামাইরার কণ্ঠে রাজ্যের বিস্ময়ক ঝরে পড়েছে। শেহজাদ নিজের ভেতরে সেই হাহাকার লুকাতে এক মুহূর্ত দেরি করলো না। সে দম্ভের সাথে বলে উঠল, কি পারফিউম ব্যবহার করো তুমি? এত বিশ্রী গন্ধ, দম আটকে আসছে কেন? এই সস্তা জিনিস আর কোনোদিন ব্যবহার করবে না। সামাইরা বিছানা ছেড়ে নেমে এলো। তার এলোথালো চুল আর লাল হয়ে থাকা চোখ দুটো শেহজাদের দিকে স্থির। সে টিপ্পনি কেটে বলল, বিশ্রী লাগছে। এখানে কেন এসেছেন মিস্টার রহমান? আপনার ভিলাতে তো অনেক দামি পারফিউমের সংগ্রাম আছে। আমার এই নোনা ধরা ঘরে আপনার দম আটকানো দায় করে এখনই বিদায় হন। আমার আমি শাশুড়ি মায়ের কাছ থেকে পারমিশন নিয়েই আজ নিজের বাড়ি থাকছি। শেহজাদ এক ধাপ এগিয়ে এলো। তাদের দুজনের ছায়া এবার ল্যাম্পের আলোয় দেওয়ালের দৃশ্যপট আঁকছে। মায়ের পারমিশন নিয়েছো, কিন্তু আমার পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করনি। ভুলে যেও না, কাগজে কলমে তুমি আমার স্ত্রী। আমার পারমিশন ছাড়া এই রাত দুপুরে ভিলা ছেড়ে থাকা সাহস হয় কি করে? সামাইরা আরও বেঁকে বলল, জেদি কণ্ঠে বলল, আপনার দম্ভটা একটু কমান। আমরা দুইজনই জানি 2 দিন আগে কিংবা পরে আমাদের ডিভোর্স হয়ে যাবে। তবে কেন বারবার আমার ওপর অধিকার খাটাতে আসছেন? আমি আজ যাব না। না মানে না। শেহজাদ কিছুক্ষণ সামাইরার চোখের দিকে তাকিয়ে রইল। সামাইরা চোখের কোণে এক চিলেতে বিদ্রুপ খোলা করেছে। শেহজাদ রাগ করলো না, মুচকি হাসলো। হঠাৎ জ্যাকেটটা খুলে সে খাটের ওপর ছুঁড়ে ফেললো। বলল, ঠিক আছে, তুমি যাবে না যখন আমিও যাচ্ছি না। ভোর হলে তোমাকে নিয়েই
ফিরবো আমি, তার আগে এক কদমও নড়ব না এখান থেকে। সামাইরা হতভম্ব হয়ে গেল। এই মানুষটা কি সত্যি পাগল? সে থরথর করে কাঁপতে কাঁপতে রাগী গলায় বলল, এই আপনি কি মেন্টাল?" শেহজাদ নির্বিঘ্নভাবে সামাইরা সেই ছোট কাঠের বিছানায় গিয়ে জাঁকিয়ে বসলো। শুয়ে পড়ো সামাইরা, রাত অনেক হয়েছে, ভোরেই আমরা বেরোবো। সামাইরা বিছানাটা ছোট, একজনের জন্য বেশ আরামদায়ক হলেও দুইজনের জন্য একেবারেই অপ্রতুত্ত। সামাইরা নিচে শুতে চাইলো। শেহজাদ ও কবজি শক্ত করে ধরে বলল, এই ঠান্ডার মাঝে নিচে শোয়ার কোনো প্রয়োজন নেই। হয়তো ড্রামা করো না, চুপচাপ শুয়ে পড়ো। এক কথা বারবার বলতে ভালো লাগে না। অগত্যা সামাইরাকে সেই সংকীর্ণ বিছানায় শেহজাদের পাশে শুতে হলো। দুইজন একদম গা ঘেঁষি করে শুয়ে আছে। ডিসেম্বরের হাড় কাঁপানো বাতাস জানালার পাল্লায় ক্ষণে ক্ষণে ধাক্কা দিচ্ছে। শেহজাদের চোখে ঘুম নেই। এক সময় পাশ ফিরল। আবাসা আলোয় সে দেখল সামাইরা ঘুমের ঘরে নিজেকে একদম গুটিয়ে নিয়ে শুয়ে আছে। শেহজাদ ওর মুখের দিকে অপলক তাকিয়ে রইল। লক্ষ্য করলো সামাইরার চোখের কোণে জলের ফোঁটা শুকিয়ে একটি সারুদাগের ন্যায় হয়ে আছে। ঘুমের মধ্যেও মেয়েটা ডুকরে কেঁদেছে। এই দৃশ্য দেখে শেহজাদের ভেতরটা দম্ভের পাহাড় মুহূর্ত ধসে গেল। তার ভেতরটা এক অজানা যন্ত্রণা হাহাকার করে উঠল। শেহজাদ আলতো করে সামাইরার হাত নিজের হাতেই মুঠোয় নিল। সামাইরার হাতের তালু বরফের মতো ঠান্ডা হয়ে আছে। শেহজাদ নিজের শরীরের উত্তাপ দিয়ে সামাইরাকে আগলে রাখার এক তীব্র আকাঙ্ক্ষা অনুভব করলো। কিন্তু সে আকাঙ্ক্ষাকে মাটিচাপা দিতেও সময় নিল না। আবেগ নামক শব্দটিকে শেহজাদ রহমান ভয় পায়, কেননা মানুষের বশ করার ক্ষমতা এর আছে, আর আবেগে বশে মানুষ জ্ঞানহীন আচরণ করে। আপনার কি মনে হয় শেহজাদ আর সামাইরার শেষ পরিণতি কি হবে? ভোরের আলোয় ফুটতে না ফুটতে ধানমন্ডিল সেই বিষণ্ণ গাড়ি থেকে বের হয়ে এলো শেহজাদ রাজকীয় মার্সিডিজ। চাকার নিচে পৃষ্ঠ হচ্ছে রাতের জমে থাকা বৃষ্টির জল আর ঝরা পাতায়। শেহজাদ স্টিয়ারিং হুইলে তার লম্বা আঙুলগুলো শক্ত করে চেপে ধরেছে। হাটের শিরাগুলো ফুটে উঠেছে বারবার। শেহজাদ গত 1 ঘন্টা ধরে একটা শব্দ উচ্চারণ করেনি। তার এই নীরবতার এক ধরনের মনস্থিত যুদ্ধ। শেহজাদ চায় সামাইরার কথা বলুক, তার অনুমতি ব্যতীত বাবার বাড়ি থাকা বিষয়টি নিয়ে ক্ষমা চাক, কিংবা একটু কুঁকড়ে থাকুক। কিন্তু সামাইরা তার স্বভাব সুবল জানালার বাইরে তাকিয়ে আছে। অল্প অল্প করে বৃষ্টি ভেজা শহরটা জেগে ওঠা দেখছে। গাড়ি যখন দ্য স্কাইলাইট ভিলার বিশাল গেটের সামনে এসে থামলো, শেহজাদ সজোরে ব্রেক কষল। টাওয়ারের শব্দ রাস্তার নিবদ্ধতা ভেঙে দিল। সামাইরা যখন নামতে যাবে ঠিক তখনই শেহজাদ তার হাতটা খপ করে ধরল। তার স্পর্শে বিচরণ করেছে বরফ শীতল কঠিন্য। শেহজাদ সামাইরার চোখের দিকে না তাকিয়েই দাঁতে দাঁত পিষে বলল, পরবর্তীতে কখনো যেন আমার পারমিশন ছাড়া এই ভিলার চৌকাঠ পার হওয়ার দুঃসাহস না দেখাও। এই ভিলার একটা স্ট্যাটাস আছে, সেটা বজায় রাখতে শেখো। সামাইরা তার হাতটা হ্যাঁচকা টান ছাড়িয়ে নিল। সে শেহজাদের চোখে চোখ রেখে খুব ধীরে অবজ্ঞার সাথে চোখের মনি উল্টো দিল। মুখে কিছু বলল না। সামাইরা এই এক সিলেতেই অঙ্গভঙ্গি যেন সরাসরি প্রত্যাখ্যান চেয়েও বেশি ধরালো বলে মনে হলো শেহজাদের কাছে। সামাইরা গাড়ি থেকে নেমে গটগট করে ভিলার মূলত গেটের ভেতর ঢুকে গেল। শেহজাদ স্টিয়ারিংয়ে সজোরে ঘুষি মারল, একবার নয় বেশ কয়েকবার। তার মার্সিডিজ মনটা হাঁ করে করে উঠল। এই মেয়েটা তাকে গ্রাইস করলো না, কখনোই করে না। শেহজাদ আর বাড়িতে ঢুকলো না। গিয়ার বদলে গাড়ি ছুটল রহমান টাওয়ারের দিকে। শেহজাদ অফিসের কেবিনে ঢুকলো। বাথরুমে গিয়ে চোখে মুখে নাতিশীতেষ্টা
পানি ঝাপটা দিল। আয়নার নিজের লাল হয়ে থাকা চোখ দুটো দেখল। সামাইয়ার শরীরের বুনো রজনীগন্ধা ঘ্রাণ এখনো তার নাকে লেগে আছে। সে বিরক্ত ভরা মুখে জ্যাকেটটা খুলে ফেলল। ইন ইন্টারকমে তার ব্যক্তিগত সহকারী রাকিবকে ডাকলো। রাকিব, আইফোনের লেটেস্টের মডেলটা কিনে নিয়ে এসো, কুইক। রাকিব চলে যাওয়ায় মিনিট দশেকের মাথায় কেবিনের দরজায় কয়েক প্রকার অনুমতি ছাড়াই দম খুলে দরাম করে খুলে ফেলল রাইসা। তার চোখে মুখে ঝড়ের পূর্বাভাস। সে ভ্রু কুঁচকে শেহজাদের সামনে এসে দাঁড়ালো, বলল, হোয়াট দ্য হেল, হোয়াট ইউ শেহজাদ। রাইসা চিৎকার করে উঠল, রাতে থেকে তোমার ফোন বন্ধ। আমি কতবার ফোন করেছি, মেসেজ করেছি। তুমি কি জানো আমি কতটা প্যানিক কড ছিলাম? শেহজাদ চেয়ারে সামান্য হেলান দিয়ে বলল, তার চোখে মুখে এক ধরনের উদাসীতা। সে শান্ত গলায় বলল, ফোনটা হাত ফসকে পড়ে ভেঙে গেছে। রাকিবকে বলেছি নতুন ফোন আনতে। তাছাড়াও কাল রাতে একটা ব্যবসায়িক কাজে আটকে পড়েছিলাম। তুমি কি এখন একটু কাজ করতে দেবে আমাকে? রাইসা ধীরে পায়ে এগিয়ে এলো। শেহজাদের টেবিলের ওপাশে দুই হাত রেখে ঝুঁকে দাঁড়ালো সে। রাইসা তীক্ষ্ণ নজরে শেহজাদের পর্যবেক্ষণ করতে লাগলো। তার আচরণে এই নির্লিপ্ত রাইসার মনে সন্দেহ বিষ বাপ্ত সরিয়ে দিল। ব্যবসার কাজে আটকা পড়েছিলেন আমি জানি। তুমি কাল রাতে বাড়ি ফেরোনি। রাইসা কণ্ঠস্বর কাঁপছে রাগে। শেহজাদ বিরক্তি হয়ে ল্যাপটপটা সামনে টেনে নিল। ডোন্ট ইনভেটিগেন্স মি রাইসা, আই হর্স দিস। রাইসা এবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে উচ্চস্বরে বিদ্রুপাত্মক হাসি হাসল। আই ইউ ইগনোরিং মি শেহজাদ? ওই বস্তি মেয়েটার প্রেমে পড়েছো তুমি। ইউ আর ফলিং ইন লাভ উইথ দ্যাট বিচ, অ্যারেন্ট ইউ? শেহজাদ ল্যাপটপ থেকে মুখ তুলল। তার চোয়াল শক্ত হয়ে গেছে। সে থমথম গলায় বলল, রাইসা, তোমার ভাষা ঠিক করো। হোয়াটস রাবিশ আর ইউ টকিং? রাবিশ? আমি সত্যিটা বলছি। তুমি ওই বস্তি মেয়েটার জন্য আমাকে অবহেলা করছো। অ্যাকসেপ্ট ইজ শেহজাদ, শি ইজ জাস্ট এ বিচর। স্টপ ইজ রাইসা। শেহজাদ চোয়াল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তার কণ্ঠস্বর কেবিনের কাছের দেওয়ালের প্রতিদ্বন্দ্বিত হলো। ডোন্ট কল হার দ্যাট, শি ইজ মাই ওয়াইফ। শি ইজ দ্যাট পার্ট অফ রহমান ফ্যামিলি। ওকে অসম্মান করো আর একটা শব্দ উচ্চারণ করলে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। রাইসার এক কথায় শুনে উন্মত্ত হয়ে গেল। সে টেবিলের উপর রাখা ফাইলগুলো মেঝেতে এলোমেলোভাবে ফেলে দিল। সম্মান? ওই মেয়ের জন্য অসম্মান? আমি 100 বার বলবো, শি ইজ এ বিষ। বিষ? বি? রাইসার মুখে শব্দ মিলিয়ে যাওয়ার আগে শেহজাদের হাতটা বিদ্যুৎ গতিতে ঘুরে এলো। তীব্র চরের শব্দে পুরো কেবিনে মুহূর্তে শান্ত হয়ে গেল। রাইসার গালে হাত দিয়ে থরথর করে কাঁপতে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে শেহজাদের দিকে তাকালো। তাদের 3 বছরের প্রেমের সম্পর্ক যেন এই এক চরের নড়চড়ে হয়ে গেল। আই নিড ইট, রাইসা ফিসফিস করে বলল। তার চোখের জল উপচে পড়তে লাগলো। আই ফাঙ্কিং নিউ ইট। তুমি ওর প্রেমে পড়েছো। স্প্রে ওর জন্য তুমি আমার গায়ে হাত তুললে? শেহজাদ নিজের হাতের দিকে স্তন্যপণে তাকালো। তার হাতটাও কাঁপছে। সে সবসময় নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে ভালোবাসে, কিন্তু আজ তার স্ত্রীর প্রতি হওয়া অবর্তমান সেই সইতে পারল না। রাইসা আর এক মুহূর্তে দাঁড়ালো না। সে তার ব্যাগটা হ্যাঁচকা টানে নিয়ে দরজার দিকে ছুটল। যাওয়ার আগে কান্না ভেজা গলায় বলে গেল, ইউ উইল রিগ্রেট দিস শেহজাদ। দরজা সজোরে বন্ধ করে গেল। শেহজাদ তার লেদার চেয়ারে বসে পড়ল। পুরো কেবিনে এখন ভয়াবহ নিস্তব্ধতা বিরাজমান। সে জানালার বাইরে তাকিয়ে দেখল কুয়াশা কেটে গিয়েছে, মিষ্টি রৌদ্র ছেয়ে গেছে চারপাশে। শেহজাদ অফিস থেকে ফিরল সন্ধ্যার পর। তার চোখে মুখে মেজাজের সেই চিরচেনা রুক্ষতা। রাইসার গায়ে চর বসানোর বিশদ স্মৃতিটাও এখনো মাথায় ঘোরাঘুরি করছে। সে জ্যাকেটটা লিভিং রুমের সোফায়
ছুঁড়ে ফেললো। এরপর দোতলায় উঠে গেল। স্বয়ং কক্ষে দরজা খুলতে তার নাসারন্ধ্র আশ্রে পড়ল সে চেনা বুনো রজনীগন্ধার ঘ্রাণ। ঘরে আলোয় নেভানো। বিশাল স্মার্ট টিভির স্ক্রিন থেকে উপচে পড়ার আলোয় সামাইরার মুখটা আবাসা দেখা যাচ্ছে। সামাইরা বিছানায় গুটিসুটি মেরে বসে আছে, তার দৃষ্টি নিবদ্ধন পর্দার দিকে। শেহরাজ শেহরাজ ভেতরে ঢুকতেই পুনরায় কানে এলো সেই চিরচেনা সুর, টাইটানিক। শেহজাদ দেখলো পর্দায় ভেসে উঠেছে জ্যাক রোজের তীব্র ভালোবাসা সেই দৃশ্য। গাড়ির ভেতরে কাটানো জ্যাক আর রোজের একান্ত মুহূর্ত। শেহজাদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সামাইরা এতটাই মগ্ন ছিল যে শেহজাদের উপস্থিত টেরই পায়নি। সে সামান্য গলায় খেকারি দিল। সামাইরা চমকে উঠে তাকালো দরজার প্রাণে। শেহজাদে দাঁড়িয়ে থাকতে দেখে সে হঠাৎই অপ্রস্তুত হয়ে পড়ল। তাড়াঘড়ি করে রিমোট খুঁজতে লাগলো চারদিকে। বিছানায় চাদর, বালিশের নিচে হন্য হয়ে রিমোট হাত ছাড়ছে সে, কিন্তু সেই কাঙ্ক্ষিত রিমোটটি কোথাও নেই। কই রেখেছে সে? শেহজাদ দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। সামাইরাকে এই অবস্থায় দেখে তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। সে নড়ল না, উপভোগ করতে লাগলো সামাইরার এই অপ্রস্তুত অবস্থায়। সামাইরা যখন বুঝলো রিমোট পাওয়ার কোনো আশা নেই, তখন সে এক লাফে বিছানা থেকে নেমে সরাসরি টিভির প্যাক ড্রাইভ সজোরে টেনে খুলে ফেললো। মুহূর্তে ঘরটা ঘুটঘুটে অন্ধকার করে ডুবিয়ে গেল। কেবল জানালার ওপাশে থেকে আসা ল্যাম্পপোস্টের স্নেল আলোয় দুজনের ছায়া দেখা যাচ্ছে। শেহজাদ ধীরে পায়ে এগিয়ে এলো। সামাইরার ভরকে গেল। এক পা দু পা করে পেছনে লাগলো। শেহজাদ সামাইরার খুব কাছে গিয়ে থামলো। স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, তুমি কি সবসময় এই একটা মুভি দেখো? যতবারই দেখি তুমি এই টাইটানিক নিয়েই পড়ে থাকো, এর কারণটা কি? সামাইরার বুক তখন ধড়ফড় করছে, তবুও নিজেকে সামলে নিয়ে সে বলল, এই মুভির সব কিছুই আমার ভালো লাগে। এই এই একটা মুভিতে সব ধরনের ইমোশন আছে। না পাওয়ার বেদনা আছে, আভিজাত্যর বিদ্রোহ আছে, আর আছে নিঃস্বার্থ ভালোবাসা। ছেলেবেলা থেকেই আমি ভাবতাম আমার জীবনও যদি জ্যাকের মতোই কেউ আসতো, যে ভালোবেসে নিজের জীবনটাও দিয়ে দিতে দ্বিধাবোধ করবে না। শেহজাদ হো হো করে হেসে উঠল, বিদ্রুপ মাখা সে হাসি। জ্যাক, সিরিয়াসলি? এমন সস্তা স্বর্ণছাড়া জ্যাকের মতো ছেলেরা কেবল সিনেমাতেই জীবন দেয় সামাইরা। বাস্তবে তারা সুযোগ পেলেও সটকে পড়ে। কি আর বলবো, আসলে তোমাদের মতো মিডল ক্লাস মেয়েদের যত সব আজাইরা ফ্যান্টাসি থাকে, সস্তা প্রেমের গল্প পড়ে বড় হওয়া মেয়েদের মস্তিষ্ক এর বাইরে আর কিছুই ভাবতে পারে না। জ্যাকের কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, স্ট্যাটাস ছিল না, সে কেবল আবেগের বশবর্তী হয়ে মারা গিয়েছিল। দ্যাটস নট লাভ, দ্যাটস স্টুপিড। সামাইরা এবার ঘুরে দাঁড়ালো, দৌড়ে গিয়ে ঘরের বাতি জ্বালালো। তার চোখে এখন আগুনের ফুলকি। সে শেহজাদের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আপনি জ্যাকের ত্যাগের মহিমা বোঝেন না, কারণ আপনার কাছে সম্পর্ক মানেও একটা চুক্তি, বিজনেসের ডিলের মতো। আপনি তো কেবল জানেন কিভাবে মানুষকে অপমান করতে হয়। শেহজাদ তেরে কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই দরজায় টোকা পড়ল। সুফিয়া রহমান ঘরে ঢুকলেন। তিনি দুজনের থমথমে মুখে দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। ওনার জিজ্ঞাসা চোখ ঠিকই ধরে ফেলল, যেন এখনো কোনো কণ্ড ওয়াল চলেছে। বিষয়টিকে উপেক্ষা করে তিনি বললেন, ডিস্টার্ব করলাম নাকি তোমাদের? সামাইরা ব্যস্ত হয়ে বললেন, না না মা, আসুন, ভেতরে আসুন। সুফিয়া রহমান শেহজাদের মুখের দিকে তাকালেন। শেহজাদের হাতে শিরাগুলো ফুটে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে সে রাগে চাপিয়ে রেখেছে। সুফিয়া বললেন, বলেছিলাম যে তোরা এখনো হানিমুনে যাচ্ছিস না কেন? বিয়ের পর তো কতদিন হয়ে গেল? শেহজাদ ঝটপট উত্তর দিল, মা, কোর্টের ঝামেলা খুব বেড়েছে, লয়ারের সাথে ডেইলি মিটিং করতে হচ্ছে, এই অবস্থায় যাওয়াটা কঠিন। সামাইরাও হানিমুন
এড়ানোর জন্য দ্রুত বলে উঠল, মা, আর আমিও ভাবছিলাম সামনের মাস থেকে ভার্সিটি পুনরায় শুরু করব। গ্রাজুয়েটটা শেষ করার খুব প্রয়োজন। সুফিয়া রহমান দুজনের অজুহাতকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন। ওনার চশমাটা নড়কে নাকের ডগায় নামিয়ে বললেন, তোদের বাজে কথা রাখতো, কাজ কোনোদিনও শেষ হবে না শেহজাদ। আর সামাইরা মা, পড়াশোনা তো হবেই, কিন্তু আগে নিজেদের জীবনটা একটু গুছিয়ে নাও। শেহজাদ তার মাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মা, আমি কোনো কথাই শুনবো না। আগামী দুদিনের মাঝে তোরা হানিমুনে ডেস্টিনেশন ফিক্সড করবি। আমি চাই তোরা এই গুমট শহর ছেড়ে দূরে কোথাও গিয়ে ঘুরে আয়। এটা আমার অর্ডার শেহজাদ। সুফিয়া বেগম তার কথাকে চূড়ান্ত ঘোষণা করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। সামাইরা শেহজাদের দিকে ফিরে সরাসরি বলল, এই শুনুন, আমি কোনো হানিমুনে যেতে পারবো না। আপনার সাথে এক ঘরে থাকাটা আমার জন্য কষ্ট। সেখানে বাইরে গিয়ে রোমান্সের নাটক করা আমার পক্ষে সম্ভব না। শেহজাদ এই প্রথমবার তার টি শার্ট সামাইরার সামনে খুলে ফেলল। উন্মুক্ত হয়ে গেল তার জিম করা পেশীয় শরীর। সামাইরার চক্ষু ছন্ন বাছা হয়ে গেল এই দৃশ্য দেখে। শরীরের মৃদু বিদ্যুতের স্রোয় বয়ে গেল। ঢোক গিলল সামাইরা। শেহজাদ সবটা বুঝতে পারল। ঠোঁটের কোণে মৃদু হাসি বুঝিয়ে সে আলমারি থেকে ক্যাজুয়াল পোশাক বের করলো। এরপর সামাইরার দিকে তাকিয়ে সে পোশাক পরতে পরতে বলল, যাওয়ার শখ আমারও নেই সামাইরা, কিন্তু আমি আমার মায়ের কথা অমান্য করি না। আমার মা সারা জীবন অনেক কষ্ট করেছে। বাবার অবহেলায় আমার একাকিত্ব ওনার জীবনটা বিষিয়ে গিয়েছিল। আমি ওনাকে আর কষ্ট দিতে পারবো না। ওনার শেষ বয়সে সকল ইচ্ছে আমি পূর্ণ করব। সামাইরা খিলখিল করে হেসে উঠল। অবজ্ঞা সেই হাসি। সেই তাচ্ছিল্য স্বরে বলল, কি চমৎকার হিপ্রোক্রেসিন! আপনার বাবা আপনার মায়ের সাথে যা করেছেন, আপনি আমার সাথে ঠিকই অভিন্ন আচরণই করছেন। আপনিও তো আপনার প্রেমিকাকে নিয়ে মেতে আছেন, আমাকে প্রতি মুহূর্তে ছোট করছেন। তবে আমার কি মনে হয় জানেন মিস্টার রহমান, আপনি আপনার তথাকথিত প্রেমিকা রাইসাকেও ভালোবাসেন না। শেহজাদ রুক্ষ গলায় ধমকে সুরে বলে উঠল, হাউ ডেয়ার ইউ সামাইরা। সামাইরা শীতল গলায় বলল, মিথ্যা কিছু তো বলিনি। আপনি আপনার প্রেমিকাকে ভালোবাসলে ওকে বিয়ে করতেন, আপনার মাকে যেভাবেই হোক রাজি করাতেন। যাকগে, তবু আপনার নিকট আমি কৃতজ্ঞ বিয়ের রাতে সবটা পরিষ্কার করে বলার জন্য। এই বিয়ে আমার কাছে স্প্রো একটি মানবিক চুক্তি। আপনার মায়ের শোক শান্তির জন্য আমি এই অভিনয় করছি। তবে এই তথাকথিত হানিমুন আমি মেনে নিতে পারবো না। আমি আপনার সাথে যাব না। সামাইরার গট গট করে ঘর থেকে বেরিয়ে গেল। শেহজাদ খানিক ক্ষণিকাল থমে মরে দাঁড়িয়ে রইল। সামাইরার কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধল। হিপ্রোক্রেসিন শব্দটা তার মস্তিষ্কে বরাবর প্রতিদ্বন্দ্বিত হতে লাগলো। সে কি সত্যি তার বাবার মতো হয়ে গেছে, যে বাবাকে সে সারা জীবনও ঘৃণা করেছে? আজ সেই কি তার স্ত্রীর চোখে ঠিক একই রকম প্রতিচ্ছবি? শেহজাদের ইগো চমকভাবে আহত হলো। সে তার পকেট থেকে ফোন বের করলো, ব্যক্তিগত সেক্রেটারিকে ফোন করলো। হ্যালো, কাল দুপুরের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম স্থানে দুটি ফার্স্ট ক্লাস টিকিট আর ভিসার ব্যবস্থা করো। কোনো অজুহাত শুনবো না। ইউ থিঙ্ক 24 আওয়ার্স 24 আওয়ার্স আই ওয়ান্ট এভরিথিং অন মাই টেবিল। ফোনটা রেখে শেহজাদ সোফায় গা এলিয়ে দিল। দামি লাইটটা পকেটে রেখে বের করে সিগারেট ধরল। আয়েশ করে সিভিং এর দিকে ধোয়া সেরে রহস্যময় হাসির হেসে ফিসফিস করে বলল, আই উইল মেক ইউ ফর ইন লাভ উইথ মি সামাইরা। আমি শেহজাদ রহমান, বিজনেসের ট্রাইকুন শেহজাদ রহমান। আমি যা চাই তা ছিনিয়ে নিতে জানি। তুমি আমার প্রেমে পড়বে, আমাকে পাগলের মতো ভালোবাসবে। এরপর শেহজাদ কথা শেষ করলো না।
অদ্ভুতভাবে হাসতে লাগলো। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প তুমি এলে অবলায় পর্ব 6 থেকে 8 চলবে।